নমস্কার এবং আদাব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আবারও চলে আসলাম এমসিকিউ ভার্সের 3 নম্বর ক্লাস নিয়ে। আজকে আমরা জীববিজ্ঞান বইয়ের 3 নম্বর অধ্যায় কোষ বিভাজন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর মধ্যে তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং অনুশীলনের যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং তোমার যে শীর্ষ স্কুলের যে পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো দেখবো, এবং প্রতিটা টাইপটা যাতে আমরা পুরো বইটা একবার রিভিশন করে ফেলতে পারি টাইপ অনুযায়ী। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো, মানে আমাদের প্রতিটা টাইপ যেন আমাদের ফিল আপ হয়ে যায় এগুলা সলভ করলে। ঠিক আছে, আমাদের সেটা দেখার চেষ্টা করবো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, মিওসিস ঘটে সুপুষ্পক উদ্ভিদের কোন অংশে? মিওসিস আমাদের কোষ বিভাজন কয়ভাবে হইতে পারে? 3 ধরনের হইতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তাই না? এর মধ্যে মিওসিস ঘটে সপুষ্পক উদ্ভিদে। দেখো এখানে আমাদের কোনটা বুঝতে হবে, এই যে মিওসিসটা এবং সপুষ্পক উদ্ভিদে কোন অংশে ঘটে এটা বুঝতে হবে। আমাদের বই কি দেওয়া আছে? আমাদের বইয়ে 3 ধরনের দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উচ্চ শ্রেণী জীবে। উচ্চ শ্রেণীর জীবের বেলায় কি দেওয়া আছে? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ অবশ্যই কি ডিপ্লয়েড, তাই না? এরপরে দেওয়া আছে তোমার সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের বেলায় কি দেওয়া আছে? পরাগধানী দেওয়া আছে। ওই যে ফুলের মধ্যে যে পরাগধানী থাকে এইগুলো দেওয়া আছে, এই পরাগধানী এটা দেওয়া হয়ে থাকে। এরপরে কি আছে? এরপরে আবার আছে যে তোমার মস এবং ফার্ন। মস মানে কি? মস মানে হচ্ছে বায়োফাইটা। ফার্ন মানে কি? টেরিডোফাইটা। এখানে লিখে দিই, মস বা বায়োফাইটা। আরেকটা আছে ফার্ন বা টেরিডোফাইটা। এদের বেলা কি হয়? যখন কি হয়, ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয়, সেখানে তখন কি হতে, তখন কি ঘটে? তখন মায়োসিসটা ঘটে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে? আচ্ছা, তৈরি যখন হবে তখন এটা ঘটে থাকে। আমাদের কি হয়তো আমাদের বলছে সপুষ্পক উদ্ভিদ, তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে পরাগধানী। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, মিওসিস বিভাজন নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখো এখানে কি এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মিওসিসের বেলায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ঠিক আছে, এরপরে আবার মাইটোসিসের বেলায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম সেটাও কি একবার বিভাজিত হয়। এটা কোন সময়? এটা হইতেছে মাইটোসিস। এটা মাইটোসিসের বেলায়। ঠিক আছে, তো মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? মিওসিসের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? দুইবার বিভাজিত হয়। আর যদি বলতো ক্রোমোজোম কতবার বিভাজিত হয়, তখন হবে কি একবার। আর যদি বলতো মাইটোসিসে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? একবারই বিভাজিত হয়। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে মিওসিস কোষ বিভাজনের ফলে কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। আর মাইটোসিসের ফলে কতটি অপত্য কোষ সৃষ্টি হয়? 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। এই তথ্যগুলো জানলে খুবই ভালো। এবারে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফলে কি হয়? এই যে কোষ বিভাজন যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তার ফলে কি হয়? আমাদের বইয়ে দেওয়া আছে টিউমার বা ক্যান্সার, তাই না? টিউমার বা ক্যান্সার আমরা দেখি এখানে আছে অর্বু, এরপরে আলসার, নিউমোনিয়া, যক্ষা। আচ্ছা, আগে আমাদের এগুলোর ব্যাখ্যাগুলো আমরা আগে জানি। আলসার মানে কি? এই যে পাকস্থলীতে আমাদের গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বলা হয়ে থাকে,
এই যে এটা কি বলা হয়ে থাকে আলসার, এটা কোথায় হয় তোমার পাকস্থলিত হয়ে থাকে, পাকস্থলিত হয়ে থাকে। যে খাদ্য পরিপাক আছে আমাদের অধ্যায়ে, তখন আমরা এই রোগটা নিয়ে আমরা আলোচনা করবো। নিউমোনিয়া কি, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হয়ে থাকে। এরপরে যক্ষা কি, এটা সর্দি কাশি জনিত একটা রোগ, তাই না? এত অর্বুদ মানে কি, এই যে ক্যান্সারকে অর্বুদ বলা হয়ে থাকে, বুঝতে পারছো? ক্যান্সারকে কি বলা হয়ে থাকে, অর্বুদ বলা হয়ে থাকে। ক্যান্সার কোনটা হবে, নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফলে কি হয়, অর্বুদ বা এটা হয়ে থাকে। আচ্ছা এবার দেখো নষ্টকে কোন ধরনের বিভাজন দেখা যায়, নষ্টকে কোন ধরনের বিভাজন দেখা যায়? আমাদের 3 ধরনের বিভাজন আছে, এমাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা যখন প্রথম অধ্যায় যেটা জীবনী পাঠ যখন পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে মনেরা রাজ্যের যে প্রাণীগুলা জীবগুলা আছে, তারা এমাইটোসিস বা বিভাজনটা দেখায়। এরপরে যারা তোমার কি ছিল, এমাইটোসিস বা বিভাজনটা দেখাইছে। আর বাকি যারা তোমার যে প্রোটিস্টা ছিল, ফানজাই ছিল, প্লান্টি ছিল, অ্যানিমেলিয়া রাজ্যের যে জীবগুলো ছিল, তারা মাইটোসিস বা মায়োসিস এই 2 ধরনের বিভাজন যে কোনোটা দেখাইতে পারে, তাই না? তখন কি বলছো দেখো, নষ্ট এ কোন ধরনের বিভাজন দেখা যায়? নষ্ট কি ভাই, এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া না? আর মনারা রাজ্যের মধ্যে কি কি উদাহরণ ছিল, ব্যাকটেরিয়া ছিল, সায়ানোব্যাকটেরিয়া ছিল। সেই সায়ানোব্যাকটেরিয়ার একটা কি নষ্ট কি এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া। তো কি হবে, এটা মনারা রাজ্যের প্রাণী। তো মনারা রাজ্যের প্রাণীরা কি দেখায়, তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন বা দ্বিভাজন পদ্ধতি দেখায়, তাই না? তো আমাদের এখানে কি আছে, অ্যামাইটোসিস আছে, দ্বিভাজন আছে কিনা, দ্বিভাজন নাই। তো আমাদের আনসার কি হবে, অ্যামাইটোসিস হবে। এই যে মাইটোসিস এবং মিওসিস, এটা কারা দেখায়, ইউক্যারিওটিক প্রাণীরা, ইউক্যারিওটিক জীবরা, মানে ইউক্যারিওটিক জীবরা মানে কোনটা বলেছি, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলো, ঠিক আছে? আচ্ছা এখন এই যে ইন্টারকাইনেসিস আছে, আমরা এখন কয়েকটা শব্দ জানবো। কি কি শব্দ জানবো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারকাইনেসিস, ইন্টারফেস। এইগুলো শব্দের অর্থগুলো আমরা জানাটা কি খুবই গুরুত্বপূর্ণ। দেখো ক্যারিওকাইনেসিস মানে কি, এই যে তোমার যে এখানে যে নিউক্লিয়াস 2বার বিভাজিত হইতেছে, মাইটোসিসের নিউক্লিয়াস 1বার বিভাজিত হইতেছে, তাই না? এই যে নিউক্লিয়াসের যে বিভাজন, সেটাকে বলা থাকে ক্যারিওকাইনেসিস। বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি এরকম সিস লেখা থাকে, তো এটাই মানে কি কিছু একটা উৎপন্ন মানে বিভাজিত হইতেছে, ঠিক আছে? তো ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসটা বিভাজিত হইতেছে। ক্যারিয়ন মানে কি, নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা এরপরে সাইটোকাইনেসিস, সাইটো মানে কি, কোষ। সাইটোপ্লাজম যখন বিভাজিত হবে তখন কি হবে, মানে সাইটোপ্লাজম বিভাজনের কারণে কি হয়, কোষগুলা বিভক্ত হয়ে যায়, একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়। তো ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন। লিখে রাখি, নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারকাইনেসিস মানে কি, ঠিক আছে? দেখো মিওসিস যে কোষ বিভাজন, এটা 2 ধাপে হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজন কয় ধাপে হয়ে থাকে, 2 ধাপে হয়ে থাকে। প্রথম ধাপটাকে মিওসিস 1 বলা হয়ে থাকে এবং 2 নম্বর ধাপটাকে মিওসিস 2 বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে মিওসিস 1 এবং মিওসিস 2, এই 2টা ধাপের যে মাঝের যে সময়টা, সেটাকে বলা হয়ে থাকে ইন্টারকাইনেসিস। তাইলে মিওসিস মধ্যবর্তী সময়, মিওসিস 1 ও 2 ধাপে, এটা বললে অসুবিধা হবে। 1 ও 2 ধাপের মধ্যবর্তী সময় কি বলা থাকে, ইন্টারকাইনেসিস। আর ইন্টারফেস মানে কি, মানে দেখো এটা কি আছে, মাইটোসিসটা হবে মানে
ইন্টারকাইনেসিস মানে কি? মিওসিস 1 ও 2 ধাপের মধ্যবর্তী সময়। আর ইন্টারফেসটা কি? মানে একটা মাইটোসিস শেষ হবে, আবার আরেকটা মাইটোসিস যে শুরু হবে। ঠিক আছে, একটা মাইটোসিস শেষ হয়ে কি করলো, কোষটা কি একটু বিশ্রাম নিল, আবার মাইটোসিসটা শুরু হবে। এই যে বিশ্রাম যে নিতেছে, ঠিক আছে, এটাকে বলা যায় ইন্টারফেস দশা, বা বলা যেতে পারে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী সময়। দুইটা মাইটোসিসের মধ্যবর্তী সময়কে কি বলা হয়ে থাকে? তোমার ইন্টারফেস বলা হয়ে থাকে। তাহলে এটা কি বলবো আমরা? দুইটি মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী সময়। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারকাইনেসিস মানে কি? মিওসিস 1 ও মিওসিস 2 ধাপের মধ্যবর্তী সময়। ইন্টারফেস মানে কি? দুইটি মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী সময়কে বোঝে। আচ্ছা, তো এখন দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? মানে কি এটা হইতেছে তোমার যে মাইটোসিসের যে 5টা ধাপ আছে না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, তো এই ধাপগুলো থেকে তোমার প্রশ্ন আসছে। ভাইয়া তোমার তোমার এসএসসি পরীক্ষায় যদি, বোর্ড পরীক্ষায় যদি তোমার এই অধ্যায় থেকে যদি 2টা প্রশ্ন আসে, একটা আসবে মাইটোসিসের ধাপ থেকে, ঠিক আছে, আর যদি 3টা প্রশ্ন আসে, 2টা আসবে তোমার মাইটোসিসের ধাপ থেকে। বুঝতে পারতেছো মাইটোসিসের যে 5টা ধাপের যে বৈশিষ্ট্যগুলো আছে, ওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ধাপগুলো, একটার পর একটা যে ধাপগুলো, এই যে নিউক্লিয়াসটা কোন দিকে যাইতেছে, কোথায় বিলুপ্ত হইতেছে, কখন আবার আবির্ভাব পাইতেছে, ক্রোমোজোমটা কখন মোটা হইতেছে, কখন সরু হইতেছে, এই সকল জিনিসগুলো তোমাদের একেবারে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই সকল যে 5টা ধাপের যে সবগুলা যে মানে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন, সবগুলো আমি তোমাদের জন্য একটা আমি টেবিল সাজাইছি, এটা তোমাদেরকে দিয়ে দিব আমি। ঠিক আছে, তো এখানে যেমন দেখো, এই যে আমি সাজানো আছে, আমার সামনে দেওয়া আছে, এই যে প্রোফেজ ধাপে কী হয়? নিউক্লিয়াসটা আকারে বড় হয়, পানির বিয়োজন হয়, ক্রোমোজোমগুলো খাটো মোটা হতে থাকে, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে, ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় এদের গণনা করা যায় না। এটা হচ্ছে প্রোফেজের ধাপগুলা। এরপর প্রোমেটাফেজের মধ্যে কি আছে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এরপরে তোমার নির্দিষ্ট কিছু তন্ত্রের সাথে টেক্সন ফাইবার বলা থাকে, এস্টারের সৃষ্টি করে। এরপরে তোমার আছে আবার মেটাফেজের মধ্যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়, শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। তো সবগুলো মানে এখানে যে লাইনগুলো দেওয়া আছে সবগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং সাইডের দিকে দেখবা যে লাল বিন্দুর মতো দেওয়া আছে, এগুলো অলরেডি পরীক্ষায় চলে আসছে। তাও যেগুলো দেই নাই, এগুলো যে আসছে না এমন কোনো কথা না, কোনো স্কুলে আসছে, আবার কোনো বোর্ডেও মনে আসতে পারে। ঠিক আছে, এবং আমার চোখে পড়ে নাই, এ কারণে আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, তো যেগুলো দিচ্ছি আমি সেগুলো দেখছি, এর জন্য দিচ্ছি। ঠিক আছে, তো এই ছকটা একেবারে তোমরা ভালোভাবে শেষ করে ফেলবো। ঠিক আছে, তো দেখো কী বল, এটা নিয়ে এখানে বিস্তারিত বলে লাভ নাই, কারণ তোমরা ছকটা পড়বে, এটার বিস্তারিত। ঠিক আছে, আচ্ছা, বলছে কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়? নিউক্লিয়াস আকারে বড় হয় প্রোফেজ ধাপে। এই যে তোমাদের প্রোফেজ ধাপের প্রথম লাইনে দেওয়া আছে নিউক্লিয়াসটা আকারে বড়, প্রথম লাইন। তো এটা হবে আনসারটা কোনটা হবে? 4 নম্বরটা হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো 6 নম্বরে কি বলছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন কোষ বিভাজনের কারণে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন কোষের কারণে? দেখো, এই যে জনন কোষ, মানব দেহে জনন কোষ কয়টা আছে? 2টা আছে। একটা দিছে শুক্রাণু, একটা দিছে ডিম্বাণু। দুইটাই কি? হ্যাপ্লয়েড। এখন তো বলছি দেখো, এই যে তোমার যে কি হয় তোমার মাইটোসিসের কারণে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় না? তোমার জনন মাতৃকোষ তোমার ডিপ্লয়েড ছিল, এরপর তোমাদের হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে, এই যে হ্যাপ্লয়েড এন সৃষ্টি করে, এই যে এরকম ছিল না, এই যে 2n থেকে n হবে, এদিকে n হবে, আবার এই n থেকে আবার 2টা n হবে, এরকম ছিল তোমাদের বইয়ের এরকম চিত্র দেওয়া আছে না? তো এই এনগুলা কি হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এটা কোন ধাপে হয়? এটা তো তোমার মিওসিস কোষ বিভাজনে হয়। তো এটা আনসার কোনটা হবে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। দেখো তোমার এই যে 4টা জনন কোষ সৃষ্টি হইলো, বৃদ্ধি পাইছে না কোষগুলা? তো এটা কোথায় হবে? মিওসিসে হবে। আচ্ছা,
এই যে ক্যারিওকাইনেসিস কি, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয় থাকে। আচ্ছা, আর এমাইটোসিস কারা দেয়? মনোরা রাজ্যের জীবরা, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে? কোন ভাইরাস? তোমাদের বইয়ে দেখো একটা ভাইরাস দেওয়া আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই যে তোমার যে প্যাপিলোমা দেওয়া আছে এখানে শুধু, এটা কি হবে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। পুরো নামটা দেওয়া তোমার বইয়ে দেওয়া আছে, দেখো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখানে কি থাকে? তোমার দুইটা জিন থাকে, E6 এবং E7 নামে কি থাকে? দুইটা জিন থাকে, E6 এবং E7 নামে দুইটা জিন থাকে, যেগুলো কি করে তোমার জরায়ুর মুখ ক্যান্সারের জন্য দায়ী। মেয়েদের জরায়ুর মুখ ক্যান্সারের জন্য দায়ী কোনটা? এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই যে HIV ভাইরাস, এটা কিন্তু মরণঘাতী ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এভাবে তোমাদের বইয়ে এত বেশি আলোচনা করা নাই, আমরা জানবো পরবর্তীতে, অবশ্যই জানবো। এরপর 4 নম্বর প্রশ্ন বলছে, দেখো সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? সকল বহুকোষী জীব বলতে কারা? ওই যে উদ্ভিদ বুঝাইতে পারে, প্রাণী বুঝাইতে পারে, প্রাণী, আমরাও তো বহুকোষী জীব, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমরা যে বা সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? আমরা তো একেবারে প্রথম থেকে যাই, যখন এই যে আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু মানে জনন কোষগুলা যখন মিলিত হবে, এই তখন কি করলো তারা? কি করলো? নিষেক করলো। তারা নিষেক প্রক্রিয়ার মাধ্যমে কি হলো? তারা এটা কোষ যে সৃষ্টি হলো, জনন কোষ থেকে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হলো, এটাকে কি বলা থাকে? এটাকে বলা থাকে জাইগোট। জাইগোট বলা হয়ে থাকে। এবং সেই জাইগোটটা কি হবে? পরবর্তীতে আরো বিভাজিত হইতে হইতে তোমার কি হবে? তোমার ভ্রূণে পরিণত হবে। এই ভ্রূণটা পরে আস্তে আস্তে বড় হইতে হইতে আমরা এই যে আমরা হয়েছি, তাই না? তো দেখো এই যে আমাদেরটা প্রথমে জনন কোষ থেকে তোমার মাতৃকোষ মানে কি ভাইয়া? মাতৃকোষ মানে কি? ডিপ্লয়েড বুঝেছে না? মাতৃকোষ মানে কি? ডিপ্লয়েড, ঠিক আছে? অপত্য কোষ মানে কি? হ্যাপ্লয়েড। তো এখানে দেখো কোন ডিপ্লয়েড থেকে শুরু হয়েছে? এই জাইগোট থেকে শুরু হয়েছে। এই ভ্রূণটাও কি? ভ্রূণটাও হবে তোমার ডিপ্লয়েড। তাহলে দেখো কোথা থেকে শুরু হয়েছে? প্রথমে এই জাইগোট থেকে শুরু হয়েছে প্রথমে। এই আনসার কোনটা হবে? জাইগোট হবে। এই জাইগোট থেকে আমাদের কি হয়েছে? আমার বিভাজনটা শুরু করছে। আচ্ছা, তাহলে নিষিক্ত ডিম্বাণু বলতে মোটামুটি যে মেয়েদের ডিম্বাণু থাকে, সেটা শুক্রাণু থাকে, এটাকে নিষিক্ত ডিম্বাণু বলা হয়েছে। মাতৃকোষ, অপত্য কোষ, এই মাতৃকোষগুলো কি? মাতৃকোষগুলো হয়েছে তোমার ডিপ্লয়েড। আর অপত্য কোষ মানে কি? হ্যাপ্লয়েড। আচ্ছা, মাতৃকোষ আর অপত্য কোষ আমি জিনিসটা বলে দেখো, এই যে জিনিসটা থেকে এই যে 2n থেকে যে nn এর সৃষ্টি হইলো, এই 2nটা হইতেছে কি? এটা হচ্ছে মাতৃকোষ। এটা হইতেছে মাতৃকোষ। মাতৃকোষ বা মাদার সেল বলা থাকে। আর এই যে এনগুলা এগুলাকে বলা হয়ে থাকে অপত্য কোষ বা ডটার সেল। বুঝতে পারছো? তাহলে সকল বহুকোষী কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? জাইগোট থেকে জীবনটা শুরু করে। আশা করি বুঝতে পারছো। তো এখন থেকে আমাদের 9 নম্বর প্রশ্ন কি বলছে? কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে? কোন প্রকৃতির বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকে? কোন? দেখো তোমাদের মাইটোসিসের যে গুরুত্ব দেওয়া আছে না, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের কারণে? মাইটোসিস কোষ বিভাজনের কারণে। ঠিক আছে, আনসার কোনটা হবে? মাইটোসিস। এছাড়া দেখো তোমাদের মাইটোসিস কোষ বিভাজন আর কি বলা আছে? দেখো বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, ঠিক আছে, এবং মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষতপূরণ সৃষ্টিতে ভূমিকা রাখে, ঠিক আছে? তা ক্ষতপূরণ করতে কি করে? ভূমিকা রাখে। এবং যে অঙ্গজ প্রজননেও কি করে? সেটা ভূমিকা রাখে। এবং জীবের বৃদ্ধিতেও কি করে? মাইটোসিস ভূমিকা রাখে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্বপূর্ণ। তো মাইটোসিসের গুরুত্বপূর্ণটা হালকাভাবে রিভিশন দিবা এবং মায়োসিস বিভাজনের যে গুরুত্ব সেটা কি করবা? একটু হালকাভাবে রিভিশন দিয়ে ফেলবা।
ঠিক আছে। আচ্ছা, কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়ে কি বলে? দেখো আমি বলছিলাম না ওই যে ইন্টারফেস দশা বলছিলাম না যে দুইটা মাইটোসিসের মধ্যবর্তী সময় এটা কোষ কি করে, তখন কি করে, বিশ্রাম নেই বা পরবর্তীতে যেমন মাইটোসিস যে বিভাজিত হবে তার জন্য প্রস্তুতি নেই। ঠিক আছে, তো সেই দশাকে কি বলা হয়ে থাকে? ইন্টারফেস দশা বলা হয়ে থাকে। তো হ্যাঁ দেখো এই যে প্রোফেজ আছে, প্রোমেটাফেজ আছে, মেটাফেজ আছে, দেখো এই তিনটা কি এটা মাইটোসিস না? ঠিক আছে, দুইটা মাইটোসিসের মধ্যবর্তী সময়কে কি বলা থাকে? ইন্টারফেস বলা থাকে। তো এই ইন্টারফেসের সাথে কি বলা থাকে? কোষের প্রস্তুতিমূলক পর্যায়ে বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, প্রাণী কোষের সেন্ট্রিওল থেকে যে তন্তু বিচ্ছুরিত হয় সেটাকে কি বলে? দেখো ওই যে জীবকোষ এবং টিস্যু, যে তখন এমসিকিউ ক্লাসে কিন্তু বলছিলাম কি করে সেন্ট্রিওল কি করে আমাদের যে শুধুমাত্র প্রাণী কোষে থাকে, সেন্ট্রিওল কোথায় থাকে? প্রাণী কোষে থাকে, প্রথম কথা। এবং সেন্ট্রিওল কি করে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে ভূমিকা রাখে। ঠিক আছে, এবং কোষ বিভাজনের সময় প্রাণী কোষের ক্ষেত্রে কি করে? সে অ্যাস্টার রে তৈরি করে। এগুলো কিন্তু বলছিলাম জীবকোষ ও টিস্যু ক্লাসে। ঠিক আছে, তো এখান থেকে কি বলছে, আমরা যখন কোষ বিভাজনের সময় আমরা কিরকম দেখি? আমরা কোষ বিভাজনের সময় এই যে এরকম তোমার থাকে, এরকম জিনিস থাকে। এবং এরপরে কি থাকে তোমাদের যে এরকম এই যে এরকম জিনিস থাকে, এই যে এগুলাকে কি বলা থাকে? এগুলাকে বলা থাকে তোমার স্পিন্ডল তন্তু। এগুলাকে বলা থাকে স্পিন্ডল তন্তু। এবং ট্র্যাকশন তন্তু মানে কি? দেখো এখানে তোমার যে ক্রোমোজোমগুলো থাকে না, এই যেখানে তোমার ক্রোমোজোমগুলো থাকে, প্রথমে থাকে এই যে ক্রোমোজোম সংলগ্ন যে স্পিন্ডল তন্তু, যে তন্তুতে ক্রোমোজোমটা লাগানো থাকে সেটাকে বলা থাকে কি? ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে। এবার দেখো এক্সট্রা দেখো পানি কোষের বেলায়, দেখো তোমার পানি কোষের বেলায় তোমাদের এই যে নিচের দিকে কি হয়েছে, তোমাদের এই যে এরকম দেখো ডট 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 এরকম দেখানো আছে, ডট 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 এরকম দেখো দেখানো আছে, কিন্তু বইয়ের চিত্রগুলোতে দেখো। তো এগুলোকে কি বলা থাকে? এগুলোকে বলা থাকে এস্টার রে। তাহলে দেখো পানি কোষের সেন্ট্রিওল থেকে যে তন্তু বিচ্ছুরিত হয় সেটাকে কি বলে থাকে? যে বিচ্ছুরিত হইতেছে সেটাকে বলে এস্টার তন্তু। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মিওসিস কোষ বিভাজনে প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, ওই যে মিওসিসের যে গুরুত্ব এখানে কিন্তু দেওয়া আছে, প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, এটা সত্য। যে বহু নির্বাচনী বহুপদী যে এমসিকিউ গুলো সেটা সলভ করতেছি। মস উদ্ভিদের জায়গাটা ঘটে। মস মানে কি? তোমার ব্রায়োফাইটা, তাই না? ব্রায়োফাইটা উদ্ভিদের জায়গাটা ঘটে। হ্যাঁ, জায়গাটা ঘটে। কারণ জায়গাটা কি তোমার জায়গাটা ঘটে বলছিল, কারণ আমরা জানি মস ও ফার্নের বেলায় কি হয়েছিল তোমার? মস ও ফার্নের বেলায় তোমার যে ডিপ্লয়েড স্পোর থেকে যখন তোমার ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হইতেছিল তখন কিন্তু মিওসিসটা হয়ে থাকে। মানে বইয়ে কিন্তু দেওয়া আছে। আমার 2 নম্বরে সঠিক। অঙ্গজ প্রজনন সাধিত হয়। এই যে একটু আগে বলছিলাম না, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার কি কি হয়? জীবের দেহ বৃদ্ধি হয়, এরপরে পুনরুৎপাদন এটা হয়ে থাকে, এবং জীবের অঙ্গজ প্রজননটা হয়ে থাকে। তো অঙ্গজ প্রজনন কিসের ক্ষেত্রে হয়? মাইটোসিসের ক্ষেত্রে হয়, মিওসিসের ক্ষেত্রে কিন্তু না। তাহলে 3 নম্বরটা কি হবে? এটা ভুল হবে। তাহলে এটার অপশন কোনটা হবে? 1 ও 2 হবে। ঠিক আছে। আচ্ছা, প্রোমেটাফেজ দশায় প্রোমেটাফেজ 2 নম্বর দশাটা, সেখানে কি হয়েছে? 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। দেখো এই যে এই প্রশ্নটা বলছিলাম না তোমাদের, এটা সব দিব, সব তোমার মাইটোসিসের যে 5টা ধাপ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে সাজানো থাকবে, ওইটা পড়লেই তুমি এটা অবশ্যই পারবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। হ্যাঁ, 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে না। ক্রোমোজোমগুলিতে পানি যোজন ঘটে না। পানি যোজন কোন দশায় ঘটে? টেলোফেজ দশায় ঘটে। ক্রোমোজোমগুলিতে পানি যোজন কোন সময় ঘটে? টেলোফেজ দশায় ঘটে। পানি বিয়োজন কখন ঘটে? প্রোফেজ দশায় ঘটে।
পানি বিয়োজন কোথায় ঘটে? প্রোফেজ। পানি যোজন কোথায় ঘটে? তোমার টেলোফেজ। তো তোমার এখানে বলছে কি ক্রোমোসোম গুলোতে পানি যোজন ঘটে, এটা তো টেলোফেজে ঘটে। তার মানে কি হবে? তোমার 2 নম্বর অপশনটা ভুল। নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। 2 নম্বরটা ভুল। তাহলে অপশন কোনটা হবে? 1 ও 3টা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার কি বলছে? আচ্ছা, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে থাকে। নিউক্লিয়াসের বিলুপ্তি মানে সম্পূর্ণ বিলুপ্তি কোথায় ঘটে? মেটাফেজে ঘটে। বইয়ে দেওয়া আছে কিন্তু, এই মানে যে ছকের ভিতরে কিন্তু লেখা আছে। আচ্ছা, মাইটোসিস বিভাজন হয় উদ্ভিদের, মানে মাইটোসিস বিভাজন কোথায় হয়? মিওসিস কোষ বিভাজন তো বললাম উচ্চ শ্রেণীর ক্ষেত্রে তোমার জনন মাতৃকোষে হয়। এরপরে তোমার যে কি বললাম আবার, ওই যে সবুজ প্রকৃতির ক্ষেত্রে পরাগধানিত হয়। এরপর মস আর ফার্নের ক্ষেত্রে তোমার ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হওয়ার সময় এগুলো হয়ে থাকে। এটা তো মিওসিস, এটা বলছি। মাইটোসিস কোথায় হয়? মূলের অগ্রভাগে হয়। হ্যাঁ, বর্ধনশীল পাতার ক্ষেত্রে হয়, মানে যেগুলো কি হয়? বিভাজিত হয়। এরপরে কি আছে? ভ্রূণ মুকুল ও ভ্রূণ পাতায় এগুলো হইতে পারে, মানে 3 জায়গাতে হইতে পারে। 3 জায়গাতে হইতে পারে। অপশন কোনটা হবে এখানে? 1, 2 ও 3 হবে। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? তো আশা করছি আমরা এই অধ্যায়টা বোঝার চেষ্টা করছি। যত টাইপ সুন্দর, মানে যেগুলো ইম্পর্টেন্ট টাইপ সেগুলো দেখার চেষ্টা করছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হইতেছে মাইটোসিসের যে 5টা ধাপ আছে। প্রোফেজে কি কি হয়, প্রোমেটাফেজে কি কি হয়, মেটাফেজ ধাপে কি হয়, এনাফেজ ধাপে কি হয়, টেলোফেজ ধাপে কি হয়। এই 5টা ধাপ থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা 10 স্টার। এই যে তোমার ছকটা আমি যেটা দিব তোমাদের, ঠিক আছে, এই ছকটা পড়বা এবং এগুলো দেখবা। দেখে কি করবা? একটা টেস্ট পেপার খুলবা, নিজে নিজে চেষ্টা করবা। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ক্লাস। ধন্যবাদ সবাইকে।